আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজ আবারও তোমাদের সম্মুখে একটি নতুন শব্দ গঠন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা শিখব রিকার যুগে শব্দ গঠন। শুরু করা যাক, তাই নাকি? ঠিক আছে। এই যে ছবি, সেই ছবিটা দেখতে পাচ্ছ? সেই ছবিটা আমরা যেটাকে বলি পদ্ম ফুল, সেটার আরেকটা প্রতিশব্দ হচ্ছে মৃণাল। আমি বানানটা লিখছি। মৃণাল। মৃণাল নাম শুনেছিলে পূর্বে কখনো? আজকে আমরা আরেকটি নতুন শব্দ, আরেকটি নতুন নাম জানতে পেরেছি না, মৃণাল। পূর্বের যে ক্লাস করেছিলাম, সেই ক্লাসে আমরা দীর্ঘকার যুগে শব্দ গঠন শিখেছিলাম। আজ আমরা রিকার যুগে শব্দ গঠন শিখব। দেখি সেই রি যে চিহ্ন, সেই রিটা স্বরবর্ণ না স্বরচিহ্ন? স্বরবর্ণ নয়, সেটা হচ্ছে স্বরচিহ্ন। সেই রি, এই যে ময়ের নিচে যে এই বাঁকা করে দেওয়া, এই বাঁকা করে দেওয়া যেটা চিহ্ন, সেটা হচ্ছে রি এর সংক্ষিপ্ত রূপ, স্বরচিহ্ন। যেহেতু রি যে বর্ণ, সেটা হচ্ছে স্বরবর্ণ, আর তার যে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে, সেই সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে, সেই সংক্ষিপ্ত রূপটাকে নাম দেওয়া হয়েছে স্বরচিহ্ন, অর্থাৎ রিকার। আমরা দেখি বানানটা কিভাবে ছিল, এখন কিভাবে হয়েছে। পূর্বে বানানটা ছিল ম যোগ রি যোগ মূর্ধন্য যোগ আ যোগ লো। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা বর্ণ। এই পাঁচটা বর্ণ মিলে হয়েছিল মৃণাল। কিন্তু এখানে তো পাঁচটা বর্ণ দেখা যাচ্ছে না। বর্ণ তো এখানে একটা, দুটা, তিনটা, আর দুটা কোথায় গেল? সেই দুটোকে এই চিহ্ন দিয়ে সংক্ষিপ্ত করা হয়ে গিয়েছে। চিহ্ন দিয়ে সেই বর্ণ দুটো, সেই শব্দটাকে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে, এবং রূপ দিয়ে সেই শব্দটা গঠিত হয়েছে মৃণাল। মৃণাল মানে আমরা যেটাকে পদ্ম ফুল জানি, সেটা আরেকটা প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে মৃণাল। দেখি সেই রি যে বর্ণ যেটা ছিল, সেই রি বর্ণটা ময়ের নিচে চলে যাওয়াতে একটা বর্ণ কমে গিয়েছে। সেই রি বর্ণটা সংক্ষিপ্ত, অর্থাৎ চিহ্ন হিসাবে ময়ের নিচে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি আছে, মূর্ধন্য আছে। সেই মূর্ধন্য, সেই বর্ণটা আমি লিখে ফেলেছি। তারপর দেখো এখানে আ একটা স্বরবর্ণ আছে, ঠিক কি না? তো আ যে স্বরবর্ণ, আ স্বরবর্ণটা কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়েছে। সংক্ষিপ্ত আকারে মানে চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাই আমিও দিয়ে দিচ্ছি সেই আ বর্ণটাকে, স্বরবর্ণটাকে কেটে এটাকে চিহ্ন হিসাবে ব্যবহৃত করি। এটা ছোট হয়ে যাবে, ঠিক না? আর ল এখানে থেকে গিয়েছে কি, ল, আর সেই মূর্ধন্য আকারের সাথে ল যোগ করে ফেললাম, হয়ে গেল মৃণাল। আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিটা তোমরা নিশ্চয়ই সেটা জানো, চিনো,
আমরা তো সবাই এই ঘরে বসবাস করি না, গৃহ, আমরা গৃহে বসবাস করি। আমাদেরকে সেই গৃহ আমাদেরকে রৌদ্রতাপ, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা সব কিছু থেকে বাঁচিয়ে রাখে, ঠিক না? আমি লিখছি বানানটা। গৃহ। এখানে কয়টি বর্ণ গঠন হয়েছে? কয়টি বর্ণ মিলে সেই বর্ণটি গঠিত হয়েছে গৃহ? দেখি, গ যোগ রি যোগ হ, তিনটা বর্ণ। সেখানে কয়টা বর্ণ আছে? তিনটা বর্ণ। সেই তিনটা বর্ণ একসাথে মিলিত হয়ে হয়েছে গৃহ। কিন্তু আমরা সেটাকে সংক্ষিপ্ত আকারে শিখেছি গয় রিকার হ, গৃহ। তো এই রি যে বর্ণ যেটি আছে সেটিকে আমরা গয়ের নিচে স্বরচিহ্ন হিসাবে ব্যবহার করেছি। তাই স্বরচিহ্ন হিসাবে ব্যবহার করাতেই সেটা সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, মাত্র দুটো অক্ষর হয়ে গিয়েছে, দুটো বর্ণ হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখো, গয়ের নিচে আমি সেই রি যে বর্ণ যেটি ছিল সেটাকে চিহ্ন হিসাবে, রিটা হচ্ছে কি একটা স্বরবর্ণ, আর সেই স্বরবর্ণের সেই সংক্ষিপ্ত রূপ অর্থাৎ রি কার, সেই সংক্ষিপ্ত রূপ সেই আমি গয়ের নিচে দিয়ে দিয়েছি। রিয়ের সংক্ষিপ্ত রূপ আমি গয়ের নিচে দিয়ে সেটাকে সংক্ষিপ্ত করে ফেলেছি। আর সাথে কি ছিল? হ, আমি এই লিখে ফেললাম হ, গৃহ। হয়ে গেল বানানটা। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা সেটা পড়ে GHEE, ঘি। তোমরা নিশ্চয়ই সেটা খাও। আমরা পোলাও দিয়ে খাই, আমরা গরম গরম ভাতের সাথে খাই। ঘি তো খেতে স্বাদ, তোমরা নিশ্চয়ই খাও। ঘি কতটুক স্বাদ বলবে? আমি লিখছি সেই ঘি, GHEE, ঘি লেখা। আমি সেটাকে বাংলায় লিখব। বাংলায় সেটাকে ঘি বলে না কি বলে দেখি? বাংলায় সেটাকে বলে ঘৃত। বাংলায় সেটাকে বলে ঘৃত। তো এখানে এই ঘৃত যে শব্দ আছে সেই ঘৃত শব্দটি কয়টি বর্ণ যুক্ত হয়েছে? দেখো, এখানে ঘৃত ঘ যুগ রি যুগ যুগ তো, এই তিনটা বর্ণ একসাথে মিলিত হয়ে হয়েছে ঘৃত। কিন্তু আমি যখন এই রি বর্ণটাকে আমি যখন সরিয়ে দেব, কেটে দেব, কেটে দিয়ে আমি ঘয়ের নিচে সংক্ষিপ্ত করে লিখব। আর সংক্ষিপ্ত করে লিখাতে বানানটাও ছোট হয়ে যাবে, তোমাদের শিখতে সুবিধা হবে। দেখো, আমি লিখছি ঘ, গয়ের নিচে লিখছি রি। গয়ের নিচে কি লিখছি? গয়ের নিচে লিখেছি রি। রি আর কি আছে সেটাকে কেটে দিয়েছি, সেটা লিখে নিয়েছি, ঘয়ের নিচে লিখে নিয়েছি। এখন লিখব তো, হয়ে গেল ঘৃত, ঠিক আছে? আরও তোমাদের অনেকগুলো বানান আছে, যেমন তৃণ, যেমন শৃগাল, যেমন কৃপণ, যেমন কৃষক। কৃষককে তোমরা চেনো? কৃষক যে মাঠে চাষ করে লাঙ্গল নিয়ে, বৃষ মানে সার নিয়ে মাঠে কি করেন? চাষ করতে যান। দেখেছো কৃষক? ঠিক আছে। তো তোমরা পাঠ্যপুস্তক নিশ্চয়ই তোমাদের সামনে
মেলে ধরেছ। তোমরা আরও বইয়ের মধ্যে বা তোমাদের আজকে তোমাদের যে পাঠ্যপুস্তক আছে, তোমাদের আজকের যে আলোচনার বিষয় আছে, সেই বিষয় বা এই অধ্যায়টা খুললেই তোমরা আরও অনেকগুলো বানান পেয়ে যাবে। ঠিক আছে? কৃষক যায় মাঠে। কৃষক কোথায় যাচ্ছে? মাঠে। তার কাজ কি? ভোরবেলা ঘুম থেকে উঠার পর অল্প চা, বিস্কিট ইত্যাদি খাওয়ার পরে তাকে মাঠে যেতে হয়। কেন? চাষ করবে। কৃষক মাঠে যায় কিসের জন্য? চাষ করার জন্য। চাষ করে ধান উৎপাদন করে আমাদের সবাইকে তারা কি করে? তারা অন্ন দেয়, ভাত দেয়, আমাদের সবাইকে তারা উদর পূর্তি করে, আমাদের পেট ভর্তি হয়। তারা যদি মাঠে যদি চাষ না করত, সেই কৃষকরা যদি মাঠে চাষ না করত, তবে আমরা হয়তো বা না খেয়েই মরে যেতাম। কারণ আমরা তো অকেজো নয়। কেন অকেজো? কিন্তু আমরা হচ্ছি এগে, কোনো কিছুই আমাদের ভালো লাগে না। আর চাষবাস তো বহু দূরের কথা, আমরা সেগুলো করতে চাই না, ঠিক কি না? কিন্তু চাষবাস করাও এত সহজ নয়, অনেক কঠিন। কৃষক ভাইয়া মাঠে যায় বৃষ নিয়ে সাথে। কৃষক কোথায় যাচ্ছে? মাঠে যাচ্ছে। সাথে কি নিয়ে যাচ্ছে? বৃষ, ষাঁড় হাতে, ষাঁড় সঙ্গে নিয়ে যায়। ষাঁড় ছাড়া বা গরু বাছুর ছাড়া সেই চাষবাস কি সম্পন্ন হবে? এখন তো যেহেতু আধুনিক পদ্ধতি এসেছে, ট্র্যাক্টর এসেছে, এগুলোতে চাষবাস হয়ে যায় না। কিন্তু এখনও আরও অনেক মানুষ আছেন যারা দরিদ্র, যারা এই ট্র্যাক্টর কিনতে পারছে না, যার জন্য তারা সার দিয়ে, গরু বাছুর ইত্যাদি দিয়ে তারা চাষবাস করে। তো বৃষ শব্দের অর্থ হচ্ছে কি? সার। কৃষক কোথায় গিয়েছে? মাঠে গিয়েছে। সাথে কি নিয়ে গিয়েছে? মাঠে যাওয়ার সময় সাথে বৃষ নিয়ে গিয়েছে, অর্থাৎ সার সঙ্গে নিয়ে গিয়েছে। ঘৃত খেলে ভালো লাগে গরম গরম ভাতে। ঘৃত মানে কি? সেখানে লেখা আছে GHEE। কি? ঘৃত মানে হচ্ছে ঘি। ঘি কিসে ভালো লাগে? গরম গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ। ঠিক আছে, আজকে আরেকটা অধ্যায় শুরু করছি। দেখো, নৃপতি। নৃপতি কি? নৃপতি শব্দের অর্থ হচ্ছে রাজা। রাজা দেখেছ? রাজা তো অনেক বিশাল সম্পত্তির অধিকারী, তার প্রচুর পরিমাণের টাকা পয়সা আছে, তারপর বড় বড় বিশাল বিশাল বাড়ি আছে তার। কিন্তু দুঃখের বিষয়, অমৃতনগরের নৃপতির নাম হচ্ছে ধৃতিমান। তার নগরের নৃপতি অর্থাৎ রাজা যিনি, তার নাম হচ্ছে ধৃতিমান। তিনি খুবই কৃপণ। দুঃখের বিষয় না? রাজারা উদার হওয়া উচিত ছিল না? কিন্তু এখানে যে রাজা, উনি খুব কিপটে, খুব কৃপণ। ভালো লাগেনি আমার। বৃহৎ বৃহৎ গৃহে তিনি থাকেন, বড় বড় ঘরে, বৃহৎ বড় বড় ঘরে তিনি থাকেন, কিন্তু কাউকে কোনো কিছু দেন না, কিপটে। তার ছেলের আকৃতি বেশ হৃষ্টপুষ্ট, মোটা সোটা,
তার ছেলে বেশ মোটাসোটা, দেখতে বেশি বেশি খায়, বুড়ি বুজন করে বেশি বেশি করে খায়, তাই তার দেখতে একেবারে বেশ হৃষ্টপুষ্ট, গালগুলো একেবারে যেন ঝুলে পড়ছে। হ্যাঁ, হৃষ্টপুষ্ট যারা থাকে তাদের গালগুলো মুটো মুটো থাকে না, আকারে শরীরের দেহের আকারও যেন বড় থাকে, ঠিক না, হাতগুলো এই বড় বড় থাকে না। রাজবাড়ির কিছু দূরে কৃষি জমি আছে। তার যে রাজার যে বাড়ি, সেই বাড়ি থেকেও কিছু দূরে একটা তার কৃষিক্ষেত করার জন্য এক টুকরো জমি আছে। সেখানে পৃথক পৃথক জায়গায় বিভিন্ন সবজির চাষ হয়। তার রাজার যে জায়গা আছে কৃষি করার জন্য বা চাষবাস করার জন্য যে জায়গা আছে, সেই জায়গাতে তিনি বিভিন্ন ধরনের চাষ করেন, যেমন শাক সবজি ইত্যাদি বিভিন্ন ধরনের চাষবাস, তিনি ফলমূল হোক ইত্যাদি বিভিন্ন ধরনের চাষবাস করেন। রাজার বৃত্ত কৃষকরা বৃষ দিয়ে লাঙ্গল টেনে মৃত্তিকা কুড়ে। রাজার যে বৃত্ত চাকর যারা আছেন, রাজা কি নিজে মাঠে যান চাষ করতে? না, রাজা তার চাকর যেগুলো আছে, বৃত্ত চাকর যেগুলো আছে, সেগুলোর মধ্যে যারা কৃষক মানে সে কৃষিকাজ করতে পারবে, সেগুলোকে দিয়ে তিনি কি করান? তিনি কৃষিকাজ করান। সেই কৃষকরা কি করে? লাঙ্গল টেনে মৃত্তিকা কুড়ে। লাঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, এই যে কৃষকের কাঁধের মধ্যে লাঙ্গল, এই দেখো কৃষকের কাঁধের মধ্যে লাঙ্গল দেখা যাচ্ছে। আর সেই লাঙ্গল দিয়ে তারা কি করে? লাঙ্গল দিয়ে তারা মাটি কুড়ে, ষাঁড়ের গলার মধ্যে সেই লাঙ্গলটা লাগিয়ে আর সেটা দিয়ে তারা মাটি কুড়ে। তৃণ খায় বৃষরা। তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। বৃষরা কি খায়? তৃণ। বৃষ শব্দের অর্থ কি? ষাঁড়। রাজা মাঝে মধ্যে মৃগ শিকারে যান। রাজা শখ, তিনি মাঝে মধ্যে শিকার করতে যান। কি শিকারে যান? মৃগ। মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। হরিণ। একবার মৃগয়ায় গিয়ে তিনি একটি শৃগাল বধ করেছিলেন। একবার তিনি মৃগয়ায় গিয়েছিলেন এবং গিয়ে তিনি একটি শৃগাল বধ করেছিলেন। শৃগাল মানে কি জানো? শিয়াল। শিয়ালকে হত্যা করে ফেলেছেন, কারণ তার শখ তো শিকার করা, তাই তিনি শিকার করেছেন। রাজার মেয়ে কৃত্তিকা খুব ভালো নৃত্য করে, খুব ভালো নাচ গান করতে সে ভালো পায়। রাজার মেয়ের নাম কি? কৃত্তিকা। সে নাচ গান করতে খুব ভালো পায়, সেই নাচ সে খুব বেশি দক্ষ, তাই সে নাচ করে। আশা রাখছি শিশুরা তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে যে বানানের অর্থ তোমরা বুঝতে পারোনি সেই বানানটা লিখে আমাকে কমেন্ট বক্সের মধ্যে লিখে আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদের সদুত্তর দেব। ঠিক আছে? ধন্যবাদ।